অবধি হয়েছিল, তারপর থেকে শুরু হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো আন্ডার 5 মর্টালিটি রেট। এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। আন্ডার 5 মর্টালিটি রেট বলতে বোঝায়, এটা আমি ক্লাসেও বলেছিলাম পড়াতে পড়াতে, যে U5MR আন্ডার 5 মর্টালিটি রেট। তো আন্ডার 5 মর্টালিটি রেট বলতে বোঝায় দ্য নাম্বার অফ ডেথ অফ চিলড্রেন ইউ, মানে বলেছে 5 বছরের নিচে, U5 মানে আন্ডার 5, MR মানে মর্টালিটি রেট। তাহলে আন্ডার 5 মর্টালিটি রেট যখন 5 বছরের নিচে শিশুদের কি হচ্ছে, যখন তারা মারা যাচ্ছে, প্রতি 1000 জনের মধ্যে কত বাচ্চা মারা যাচ্ছে, তাকে বলা হয় U5MR। The number of death of children U5MR of age per 1000 live birth in a given year। 1000 জনের মধ্যে কতজন জীবিত বাচ্চার সাপেক্ষে 5 বছরের নিচে যেসব শিশু আছে তারা কতজন মারা যাচ্ছে একটি একক সময়ে, তাকে বলা হয় U5MR। এটাও খুব ইম্পর্টেন্ট। বলেছে কেন মারা যাচ্ছে, না এই কারণগুলো মোরাললেস মোটামুটি এতদিনে তোরা বুঝে গেছিস, অনেকটাই জানিস। না প্রথম হলো নিওনেটাল কজ। নিওনেটাল কজ কি না, প্রি ম্যাচুরিটি ও লো বার্থ ওয়েট, এই কারণে মারা যেতে পারে। বার্থ অ্যাসফাক্সিয়া, ইনফেকশাস, সেটা সেপসিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে, নিওনেটাল টিটেনাস হতে পারে। এই সমস্ত কারণে আমরা যতগুলো প্রিভিয়াস কজ পড়ছি, মোটামুটি মর্টালিটি রেটের আমাদের দেশে ম্যাটারনাল এবং চাইল্ডের ক্ষেত্রে মোরাললেস সেম। এবার বলেছে পোস্ট ন্যাটাল কজ। পোস্ট ন্যাটাল কজে কি বলেছে না, পোস্ট ন্যাটাল কজে বলেছে ডায়রিয়া, নিউমোনিয়া, malnutrition, vaccine or preventive disease আর accident and injuries। এই হলো আমাদের postnatal cause, ঠিক আছে। এবার যাচ্ছে লো বার্থ ওয়েট LBW। এটা আমরা অনেক দিন ধরেই টার্মিনোলজিটা শুনে আসছি, যে আমরা LBW প্রিভ্যালেন্স করব কি করে, মানে কিভাবে এদেরকে প্রতিরোধ করব। বলেছে রাখি, মনে হয় অসমা দ্বারা ভুল করে জয়েন করছে, ওকে বলে দে ওদের এখন না, ওদের 11:40 থেকে। weight of a newborn less than 2500 গ্রাম, মানে 2.5 কেজির নিচে যদি জেস্টেশনাল এজ হয়, মানে মায়ের পেটে যখন বাচ্চাটা থাকে তার ওজন যদি 2.5 কেজির নিচে হয়, তখন তাকে বলে লো বার্থ ওয়েট। তখন তাকে বলে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট ইনফ্যান্ট কাকে বলে, the number of live birth, number of live birth by total live birth into 100, বা এটা 1000ও হতে পারে, ঠিক আছে, যা খুশি লিখতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 100 থেকে আমার মনে হয় 1000 লেখা বেটার, এখানে আরেকটা শূন্য বসিয়ে দিবি, 1000। প্রতি 1000 জনে কতজন জীবিত বাচ্চার সাপেক্ষে কতজন মানে টোটাল লাইভ বার্থ কতজনের হচ্ছে, আর নাম্বার অফ লাইভ বার্থ, মানে নাম্বার অফ লাইভ বার্থ মিন্স 2.5 কেজির নিচে কতগুলি বাচ্চা জন্মাচ্ছে, আর টোটাল লাইভ বার্থ মানে কতগুলি বাচ্চার জন্মগ্রহণ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লো বার্থ ওয়েট প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স রেট মানে হলো কতগুলো নর্মাল রেশিও থেকে তারা কম জোনে বিলং করছে। সেটা হতে পারে লো বার্থ ওয়েট হতে পারে, সেটা প্রিম্যাচুরিটি বার্থ হতে পারে, প্রিম্যাচুয়ার বার্থ যেটাকে আমরা বলি, এই কারণগুলো থাকতে পারে। এবার আমি এখানে একটা ক্লাসিফিকেশন লিখে রেখেছি, পরীক্ষার সময় অনেক সময় কোশ্চেন দেয় শর্ট নোটে, যে হোয়াট ডু ইউ মিন বাই VLBW। VLBW ফুল ফর্ম কি, বা এটা বলতে কি বোঝো না। বলেছে যদি আমরা ক্লাসিফিকেশন করি লো বার্থ ওয়েটের, তাহলে আমরা 3 রকম ক্লাসিফিকেশন করতে পারবো। একটা হলো ওয়েট, যেটাকে আমরা বলছি লো বার্থ ওয়েট লেস দেন 2500 গ্রাম। VLBW ভেরি লো বার্থ ওয়েট লেস দেন 1500 গ্রাম। আর এক্সট্রিম লো বার্থ ওয়েট লেস দেন 1000 গ্রাম। এর তলায় যদি কোনো বাচ্চা এই জোনে বিলং করে, তখন তাকে আমরা এইভাবে তাকে আমরা ক্যাটাগরাইজড করে থাকি। বাই জেস্টেশনাল এজ। জেস্টেশনাল এজ বলতে কি বোঝায় না, মায়ের পেটে যখন থাকছে। প্রথম হলো প্রি টার্ম লো বার্থ ওয়েট। প্রি টার্ম লো বার্থ ওয়েট বলতে বোঝায়, আমরা জানি টার্ম বাচ্চা মানে 37 উইকস এর পরে যখন হবে, বিফোর 37 উইকস দ্যাটস আর কল প্রি টার্ম বার্থ। টার্ম বার্থ
2500 গ্রাম at greater than 37 weeks। SGA, SGA এর ফুল ফর্ম কি? SGA এর ফুল ফর্ম কি বলো? SGA এর ফুল ফর্ম কি? এটা তো পড়ে এসেছিস রে আগে, ভুলে গেছিস? IUGR এর ফুল ফর্ম কি? আরে বল, ভুলে গেলে কি করে হবে? SGA এর ফুল ফর্ম কি? SGA আগের বার পড়িয়েছিলাম তো এগুলো। বাই জেস্টেশনাল এজ প্রি টার্ম লো বার্থ ওয়েট কাকে বলবো? এগুলো ভুলবি না, আর ভুললে কিন্তু করতে পারবি না। বলেছে টার্ম বাচ্চা, ভালো করে মনে রাখবি, টার্ম বাচ্চা জন্মায় 37 উইকস এর পরে, আর প্রিটার্ম জন্মায় 37 উইকস এর আগে। টার্ম বাট এসজিএ অর আইইউজিআর মানে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেট, আর এসজিএ এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ভেরি গুড, স্মল জেস্টেশনাল এজ। এই শর্ট ফর্ম গুলো পড়বে কিন্তু পরীক্ষায়। তো 2500 গ্রাম এট গেটার, এই 2500 গ্রাম হতে হবে আর 37 উইকস এর পরে হতে হবে, তখনই তাকে আমরা বলবো টার্ম। টার্ম হয়েছে, কিন্তু আইইউজিআর মানে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেটটা ডিটোরিয়েট করেছে। ঠিক আছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমরা একটাই কথা মনে রাখবে, 37 উইকস এর পরে যদি জন্মায় সেটা হলো টার্ম বাচ্চা, এবার তার আগে হলে সেটা প্রি টার্ম। আর টার্ম যদি আমরা বলে থাকি, একটা বাচ্চা যদি নর্মাল বার্থ ওয়েট হয় 2.5 কেজি থেকে 3.2 কেজি, এবার তার নিচে হলেই সেটা আমরা লো বার্থ ওয়েট বলবো। এই একটা মনে রাখবি, সেটা ধরেই বাকিগুলো নেমে যাবে। আচ্ছা, এবার বলেছে বাই গ্রোথ প্যাটার্ন। গ্রোথ প্যাটার্ন অনুযায়ী কি হবে না, সিমেট্রিক্যাল আইইউজিআর মানে গ্রোথ তোমার সুন্দরভাবে সিগময়েড কার্ভে উঠছে। গ্রোথ যখন সিগময়েড কার্ভে উঠবে, বাচ্চার ডেভেলপমেন্ট, বাচ্চার কগনিটিভ ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন সব ওকে থাকবে। কিন্তু বাচ্চার যদি গ্রোথ অ্যাসিমেট্রিক্যাল হয়, মানে সিগময়েড কার্ভ উঠছে না, নেমে যাচ্ছে নিচের দিকে, তখন বাচ্চার কি হয়েছে, ওয়েট ডিটোরিয়েট করবে। বাট হেড লেন্থ রিলেটিভলি নরমাল, মাথাটা একই থাকবে কিন্তু বডি ওয়েট আস্তে আস্তে কমবে। অনেক ম্যালনারিশড বাচ্চাকে দেখবি মাথাটা বেশ বড় শরীরের তুলনায়, শরীরের হাত পা গুলো খুব সরু সরু কিন্তু মাথাটা অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, দেন বলেছে লো বার্থ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে লো বার্থ ওয়েট কেন হয়, কজ অফ লো বার্থ ওয়েট কেন হয়, কজ অফ লো বার্থ ওয়েট তা বলেছে। প্রথম ফ্যাক্টর হলো ম্যাটারনাল ফ্যাক্টরস, ম্যালনিউট্রিশন অ্যান্ড অ্যানিমিয়া। লো ম্যাটারনাল এজ মানে এটা আমি লেস দ্যান 20 ইয়ার্স লিখেছি, কোনো বইয়ে লেস দ্যান 15 ইয়ার্স 18 ইয়ার্সও লেখা আছে, তো যেটা খুশি লিখতে পারিস, কোনো চাপ নেই। মেনলি হলো 18 বছরের নিচে মা হওয়া যাবে না। শর্ট ইন্ট্রা প্রেগন্যান্সি ইন্টারভ্যাল, যেটা আমি বারবার বলছিলাম যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে একটা বাচ্চা হওয়ার 4 বছর পর একটা মা বাচ্চা নিতে পারে, তার আগে নিলে মায়ের বডিতে সেই রিকভারি ফেজটা কমপ্লিট হয় না। ইনফেকশাস, যেমন ইনফেকশন হতে পারে বিভিন্ন কারণে, ম্যালেরিয়া হতে পারে। টর্চ ইনফেকশন, এটা কি জানিস? TORCH, টর্চ ইনফেকশনটা কি? কারো কোনো আইডিয়া আছে? একটু খাতা খুলে লিখে নে এটা, TORCH, টর্চ ইনফেকশন। এক লাইন লিখিয়ে দিচ্ছি, শর্ট কোশ্চেন এগুলো পড়ে। পুরো পড়া হয়ে গেল? লেখ টর্চ, TORCH, লেখ T for toxoplasma gondyle, toxo TOXO, toxo PLASMA, plasma, toxoplasma GONDLL, gondyle GONDLL।
আচ্ছা লিখতে হবে না, আমি ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়া বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা হলো, দেন হলো ও ফর কি জানিস? মায়েদের মৃত্যুর কারণে টর্চ ইনফেকশন একটা খুব কমন সিমটমস, বিশেষ করে এই যে হসপিটালগুলো, যেগুলো নর্মাল হসপিটালে যেখানে একেবারে কোনো হাইজিন স্যানিটেশন মেনটেন হয় না, সেখানে এই ধরনের ডিজিজ কিন্তু খুব ছড়াতে থাকে, খুব ইনফেকশাস ডিজিজ। তাহলে ও ফর হলো আদার এজেন্ট, আদার এজেন্টের মধ্যে হতে পারে ট্রিপোনার্মা ভ্যালিডিয়াম, ট্রিপোনার্মা ভ্যালিডিয়াম, এগুলো রাখি অপর্ণারা ভালো নাম শুনে থাকবে মাইক্রোবায়োলজিতে। ট্রিপোনার্মা ভ্যালিডেরাম অর প্যারভো ভাইরাস, আমি পাঠিয়ে দিচ্ছি ছবি, দেখে নিবি, ওইটার সাথে অ্যাড করবি, অনেক সময় শর্ট নোট করে টর্চ, হোয়াট ডু ইউ মিন বাই টর্চ, ওকে। অ্যান্ড প্যারোভাইরাস B19 আর হলো HIV, এটা হলো সব থেকে ইনফেকশাস, টর্চের থেকে বেসিক্যালি যেটা ছড়ায় সেটা হলো HIV, যারা HIV ইনফেক্টেড থাকে তাদের মধ্যে থেকে এগুলো খুব সংক্রামিত হতে থাকে। রুবেলা, আর ফর হলো রুবেলা, সি ফর হলো সাইটোমেগালো ভাইরাস, যাটাকে শর্ট ফর্মে বলে CMV, সাইটোমেগালো ভাইরাস। এইচ ফর হারপেস সিমপ্লেক্স ভাইরাস, যাকে বলে HSV। কিভাবে ট্রান্সমিটেড হয় না, ট্রান্সমিটেড টু ফিটাস থ্রু দ্য প্লাসেন্টা, অনেক সময় মা যারা HIV থাকে নিজেরাও জানে না, বা HIV কোনো মানুষের সাথে তার সঙ্গম হয়েছে, সে তাও হাজবেন্ডও জানায়নি যে সে HIV ইনফেক্টেড বলে, তখন কি হয় না ফিটাস এর মধ্যে এটা ট্রান্সমিটেড হতে থাকে থ্রু দা প্লাসেন্টা, মানে ব্লাডের মধ্য দিয়ে ট্রান্সমিটেড হতে থাকে। আর কি হয়, ইনফ্যান্সি মে ক্যাচ ইনফেকশন হোয়াইল পাসিং থ্রু বার্থ ক্যানেল, যখন নর্মাল ডেলিভারি হয়, বার্থ ক্যানেল দিয়ে বেরিয়ে আসতে থাকে, তখন ভ্যাজাইনার মধ্যে ইনফেকশন তৈরি হয়, যাকে বলে RTI, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, অর UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর কোথায় হয় না, মাদার ক্যান পাস ইনফেকশন টু ইনফ্যান্ট, মায়ের বডিতে যদি থাকে প্রেজেন্স HIV, তো মা বাচ্চাকে কিভাবে এটা ট্রান্সমিটেড করে, যখন তারা ব্রেস্ট মিল্ক খাচ্ছে তখন হতে পারে। আদার কি হতে পারে, অনেক সময় ওই মায়ের রক্ত অন্য মানুষের দেহে দেওয়া হয়, সেখানে হতে পারে। যদিও এখন ব্লাড দিতে গেলে এই জন্য সমস্ত রকম টেস্ট করে দেখে নেওয়া হয় তার বডিতে কোনো রোগ জ্বালা আছে কিনা, তাহলে যদি সুস্থ থাকে তবেই নেওয়া হয়, আদারওয়াইজ নেওয়া হয় না। তাহলে টর্চ ইনফেকশন কি বোঝা গেল, টর্চ TORCH। তাহলে টর্চ ইনফেকশনের সিমটমস কি না, ফিভার, জ্বর হতে পারে, অনেকটা HIV সিমটমস এর কাছাকাছি পৌঁছায়, লাগাতার গুসগুসে একটা জ্বর থাকে। আচ্ছা দেন হলো ল্যাথার্জি, তারপর ক্যাটারাক্ট, অনেক সময় চোখেও তারা আবছা দেখে, ঠিক আছে, কম বয়সে চোখে অন্ধত্বতে পরিণত হয়ে যায়, মানে ওই ছানি পড়া যাকে বলে। জন্ডিস দেখা দেয়। আচ্ছা রেডিশ ব্রাউন স্পট ইন দ্য স্কিন, এগুলো হয়। আর কনজেনিটাল হার্ট ডিজিজ এটা হয়ে থাকে। আর হেপাটোস্প্লেনোমেগালি, মানে লিভারটা বড় হয়ে যায়, জল জমে যায়, এই ধরনের সিমটমস দেখা দেয়, এটা হলো টর্চ ইনফেকশন। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন করে, রাইট এ শর্ট নোট অফ টর্চ লিখতে পারবে, বা রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য টর্চ লিখতে পারবে। আর আদারওয়াইজ যাই পড়ুক, এই টার্মিনোলজিটা যখন জেনে গেছিস, আমি একটা স্লাইড শেয়ার করে দিচ্ছি, এই স্লাইড দেখে খাতার মধ্যে এটাকে ইনক্লুড করবি, এর তলাতেই ইনক্লুড করবি, তাহলে মনে থাকবে। দেন আসছে স্মোকিং, অ্যালকোহল, সাবস্টেন্স অ্যাবিউজ। আমরা জানি যে অনেক মা আছে আজকালকার, বিভিন্ন রকম ট্রেন্ড, মারা অ্যালকোহল খাচ্ছে, মারা স্মোক করছে, বিভিন্ন সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে, টোবাকো ইউজ করে, তামাক ইউজ করে, জর্দা, খৈনি, এই ধরনের থেকে কিন্তু ফিটালের ক্ষতি হতে পারে। হাইপারটেনসিভ প্রিএক্লাম্পেসিয়া, কারণ যত বয়স বাড়ে তত আমাদের ইউট্রাসটা কি হতে থাকে, বড় হতে থাকে, আর বডিতে সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে সাপ্রেসড হতে থাকে, তখন ব্লাড ভেসেল কি হয়, BV, ব্লাড ভলিউম বাড়তে থাকে, তার সাথে
কি হয়, আমাদের বডি ভালো করে সার্কুলেট হতে পারে না। এই জন্য অল্প পরিমাণে খাবার বারে বারে খেতে হয়, হালকা এক্সারসাইজ করতে হয়, যাতে নার্ভ গুলো একদম সচল থাকে এবং কাজ করতে পারে। না হলে কিন্তু দেখা দেবে প্রি এক্লাম্পেসিয়া বা হাইপারটেনসিভ প্রি এক্লাম্পেসিয়া। দেন আছে প্রেগন্যান্সি রিলেটেড কি কজ হতে পারে। এই যে বললাম প্রিটার্ম বার্থ, টার্ম বার্থ মানে 37 উইকস বিফোর আফটার, আর প্রিটার্ম মানে বিফোর। আর আইইউজিআর মানে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেট, মানে বাচ্চাটা মায়ের পেটে সঠিকভাবে বড় হচ্ছে না। কিছু সোশিও ইকোনমিক কজ থাকে, যেমন সেটা হতে পারে প্রভার্টি মানে দারিদ্রতা, ইলিটারেসি অজ্ঞতা, পুয়ার অ্যান্টিনেটাল কেয়ার মানে বাচ্চা হওয়ার পর তাদের ভালো করে যত্ন না করা, আর হতে পারে হেভি ম্যাটারনাল ওয়ার্কলোড। অনেক মা আছে দেখবি যারা ক্র্যাশার কলে কাজ করে, ইট ভাটায় কাজ করে, রাজমিস্ত্রি, তারা কিন্তু তারা তো আর বসে থাকে না 9 মাস ধরে, বা তারপরেও 2 বছর তারা বসে থাকে না। চাকরিজীবী যারা, তাদের ক্ষেত্রে ম্যাটারনিটি লিভ থাকে, ঠিক আছে, সেগুলো তারা পায়। কিন্তু যারা ডেলি লেবার, তাদের ক্ষেত্রে তো ডেলি কাজ করতে হয়। না হলে হেভি ম্যাটারনাল ওয়ার্কলোডের ফলেও কিন্তু বাচ্চার অনেক সময় ক্ষতি হতে পারে। এবার গেছে রেজাল্ট অফ এলবিডব্লিউ। এলবিডব্লিউ হলে কি হয়, অ্যাকচুয়ালি সমস্যা কি বল। এটা আমি বলবো না, তোরা বলবি কি হয়। লো বার্থ ওয়েট ইনফ্যান্ট হলে কি সমস্যা হয়? বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মারা যাওয়ার একটা প্রবণতা থাকে। আর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হতে পারে না, মানে সময়ের থেকে পিছিয়ে হয় গ্রোথ ডেভেলপমেন্ট। আর বাকিরা বা বাচ্চারা একদম, এই তো হয়ে গেল, সবই বলা হয়ে গেছে। আর যেটা হয় ফিডিং ডিফিকাল্টিস, বাচ্চা মায়ের ব্রেস্ট ফিডিং এ নিপিলটা টেনে খেতে পারে না, এতটাই তারা দুর্বল হয়। তাদেরকে মিল্ক সাকিং মানে বের করে মিল্কটাকে মানে ওরা সাকিং করতে যেহেতু পারছে না, মিল্কটা মেশিন দিয়ে বের করে বাচ্চাটাকে চামচে করে খাওয়ানো হয়। এটা হলো ফিডিং প্রবলেম। আর হাইপোথার্মিয়া, বডি টেম্পারেচার সবসময় কম থাকে, ঠান্ডা ঠান্ডা থাকে, এই জন্য মা খুব ভয়ে ভয়ে থাকে। বাচ্চাকে এই জন্য গরম ওই যে নিকুতে যে রাখা হয় এক্সট্রা টেম্পারেচার দিয়ে প্রিটার্ম বার্থকে বা লো বার্থ ওয়েটকে এই কারণেই রাখা হয়। হাইপোথার্মিয়া হয় মানে বডি নর্মাল টেম্পারেচারটা ধরে রাখতে পারে না। হাইপোগ্লাইসিমিয়া হয়, গ্লুকোজটা ফল করে যায়, খেতে পারে না তো, নিজের খিদে পেলে সেটা যে টেনে খাবে খাবারটা সেটা তারা পারে না। আর ইনফেকশন রেট অনেক বেড়ে যায়। এই গেল ব্যাপার। কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলো ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হাইপারটেনসিভ যে প্রবলেম, সেই প্রবলেম গুলো কিন্তু অ্যানালাইজ করতে থাকে। ঠিক আছে, তো এখানে একটা, হ্যাঁ বল। জন্ডিস হয় তো, কোথায় একটা লিখেছিলাম তো মনে হয় না, জন্ডিসের কথা মেনশন করিনি, বাট এই জন্ডিসও হয়। ঠিক আছে, জন্ডিসও হয় যখন অনেক সময় বিলিরুবিন বিলিভার্ডিন খুব বেড়ে যায়, কমানো যায় না। জন্মের সাথে সাথে এটা অনেকের ক্ষেত্রে দেখা দেয়, এটা অ্যাকচুয়ালি আসে মায়ের শরীর থেকে। ঠিক আছে, তো সেক্ষেত্রেও অনেক সময় জন্ডিসটা যদি না কমাতে পারে তখন কিন্তু বাচ্চা মারা যায় অনেক সময়। আচ্ছা, দেন গেল মেজার টু রিডিউস এলবিডব্লিউ, বল কি করে কমাতে পারি? মাদেরকে সঠিক সময়ে প্রেগনেন্ট হতে হবে, মানে এজের থেকে আগে হওয়া চলবে না বা এজের থেকে বেশি পরে হওয়া চলবে না। ভেরি গুড, সেই এজটা মেনশন করবি, 18 বছরের নিচে নয়, 35 বছরের ওপরে নয়। চল এবার বল, সবাই বলতে থাক, দেখ বলতে বলতে পড়া হয়ে যাবে। মায়েদের যত্ন নিতে হবে একদম, অ্যান্টিনেটাল কেয়ার বলবি, হ্যাঁ অ্যান্টিনেটাল কেয়ার, বেশ দুটো পয়েন্ট হয়ে গেল। দেন মানে একাধিকবার বাচ্চা জন্মগ্রহণ করা একদম, রিপিটেড প্রেগন্যান্সি ইজ নট অ্যালাউড, রিপিটেড প্রেগন্যান্সি হবে না। হ্যাঁ বল। বা যারা মানে একসাথে ট্রিপলেটস, ওই অনেকে হয় না ওই ট্রিপল বাচ্চা, হ্যাঁ টুইন ট্রিপল বেবি,
যমজ সন্তান, যমজটা তাও ঠিক আছে, ট্রিপল বা ফোর্থ হলে সেটাও কিন্তু ক্ষতি। তারপর বার্থ স্পেসিংটা বাড়াতে হবে, বার্থ স্পেসিংটা বাড়াতে হবে। আচ্ছা, ম্যাটারনাল ইনফেকশন যাতে না হয় প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। রেস্ট অ্যান্ড রিডিউস ওয়ার্কলোড ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ড, মা যাতে কম পরিশ্রম করে সেটা দেখতে হবে। অ্যাভয়েডিং স্মোকিং, অ্যালকোহল অ্যান্ড হার্মফুল সাবস্টেন্সেস, এরাও কি করে কনজেনিটাল ডিফর্মিটিস, শিশুর মধ্যে প্রতিবন্ধকতা, শিশু বন্ধাত্ব শিশু ওই অ্যাবনর্মাল হতে পারে, কনজেনিটাল ডিফর্মিটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, ব্রেন প্রপার ডেভেলপ না করতে পারে, চোখে না দেখতে পারে। এই সমস্যাগুলো কিন্তু যারা এই ধরনের নেশা ড্রাগ জাতীয় ইউজ খায় মানে সাবস্টেন্স ইউজ করে তাদের মধ্যে দেখা দেয়। দেন আছে সাম গভর্নমেন্ট প্রোগ্রাম অফ দ্য ইন্ডিয়া, কি কি প্রোগ্রাম লঞ্চ করেছে না? পোষণ অভিযান, আমরা আগে জানি, এখন অলরেডি চলছে পোষণ মান্থ। জননী সুরক্ষা যোজনা, এটা তো কার্ড হয় হসপিটালে মা যখন হয়। অ্যানিমিয়া মুক্ত ভারত, এটার কথাও তোরা শুনে এসছিস। আইসিডিএস, এটাও শুনেছিস। আর ল্যাকটেটিং মাদার, আইসিডিএস রা তো যেমন 5 বছরের শিশুকে খাবার দিচ্ছে, সেরকম তারা কি করে যে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার যারা হয়ে থাকে তাদেরকেও তারা কি করে ফুড প্রোভাইড করে থাকে, তাই না? তো সেই ক্ষেত্রেও কিন্তু স্ক্রিনটা আবার সরে গেল, দেখতে পাচ্ছিস তোরা? ছাড় দেওয়া হয়ে গেছে, জানা নেই, পরে মুছে দেবে, বিকেলে মুছে দেবে। না এনেছো এখন, এখন এনেছো তো মুছে দাও। তাহলে কি বললাম যে অ্যানিমিয়া মুক্ত ভারত আর আইসিডিএস থেকে আমরা জানি যে 5 বছরের শিশুরা সার্ভিস পায়, তার সাথে প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদারদেরও তারা সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? তো এই গভর্নমেন্ট এই প্রোগ্রামগুলো মানে গভর্নমেন্ট প্রোগ্রাম অফ ইন্ডিয়াতে যেগুলো লঞ্চ করেছে, যেগুলো রানিং প্রোগ্রাম, সেগুলো হলো এইগুলো প্রত্যেকটা। এবার এখান থেকে অনেক সময় শর্ট নোট আসতে পারে, আমি বলে রাখছি, এগুলো তোরা প্রত্যেকেই জানিস, তবুও ছোট ছোট করে নিজেরা একটু লেখার চেষ্টা করবি। পোষণ অভিযান নিয়ে একটুখানি কথা, ম্যাটারনাল চাইল্ড হেলথে কিভাবে হেল্প করছে, জননী সুরক্ষা যোজনা বলতে কি বোঝো, অ্যানিমিয়া মুক্ত ভারতের উদ্দেশ্য কি, হ্যাঁ, আইসিডিএস সার্ভিসে প্রেগনেন্ট ল্যাকটেটিং মাদারদের কি রোল থাকে, এগুলো পরীক্ষায় অনেক সময় কোশ্চেন পড়ে যেতে পারে। যদিও সিলেবাসে ওইভাবে মেনশন নেই, কিন্তু সবসময় তো সিলেবাস ওরিয়েন্টেড কোশ্চেন হচ্ছে না, তাহলে একটু এগুলো সম্পর্কে একটু খুলে খুলে পড়বি। আমি শর্টে বলে দিচ্ছি, পোষণ অভিযানের মেন বক্তব্যই হলো মায়েদের স্বাস্থ্য উন্নত করা, তার সাথে শিশুর স্বাস্থ্য উন্নত হবে। পোষণ মান্থে আমি একটা গ্রুপে কালকে শেয়ার করেছিলাম ফার্স্ট 1000 ডেজ, ওখানে সিএম মোহিত স্যারও বলেছিল, তোরা যদি মন দিয়ে শুনে থাকিস তাহলে খেয়াল করবে, জন্ম থেকে শুরু করে 1000 দিন পর্যন্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সময়টা যত্ন করা। জননী সুরক্ষা যোজনার মধ্যে একদম টিটি থেকে শুরু করে বাচ্চা যতদিন না ডেলিভারি হচ্ছে তার সমস্ত রকম সুযোগ সুবিধা থাকে, এগুলো তোদেরও জানা উচিত, কারণ আগামী দিনে যদি তোরা এই ধরনের সেক্টরে কাজ করতে যাস বা নিজেরাও তো ভবিষ্যতে মা হবি, তখন গভর্নমেন্ট কি কি সুযোগ সুবিধা দেয় এগুলো কিন্তু জানা অবশ্যই জরুরি। নিস না নিস সেটা পরের ব্যাপার, কিন্তু জানাটা জরুরি। অ্যানিমিয়া মুক্ত ভারত, এটা তো এখন খুব ট্রেন্ড চলছে। ওই যে একজন ম্যাডাম যিনি ছিল না, ওই ডক্টর ছিল না, ওই তোর গাইনোকোলজিস্ট, রোগা পাতলা করে, আমার পরেই বলছিল মনে হয়, তো উনি দেখবি বলছিল যে প্রতি সপ্তাহে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট এত মিলিগ্রাম করে দেওয়া উচিত, বলছিল না? তো এটাই অ্যাকচুয়ালি অ্যানিমিয়া মুক্ত ভারতের উদ্দেশ্য, প্রতি সপ্তাহে অ্যাডোলেসেন্ট গার্লদের কিন্তু আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে, সেটা খেতে, যাতে করে তার বডিতে অ্যানিমিয়া ডেফিসিয়েন্সি না হয়। আর আইসিডিএস এর স্কিম তো তোরা জানিস, অনেক ভালো জানিস, পড়ে এসছিস, কাজ করে এসছিস, অন স্পট কাজ করে এসছিস হাতে নাতে। আচ্ছা, এবার আসছে লাইফ এক্সপেক্টেন্সি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন, এটার মানে কি না, লাইফ এক্সপেক্টেন্সি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন বলতে কি বোঝায়? না কিছুই বোঝায় না, এটা একটা সহজ কথা।
average number of years of newborn is expected to live if current mortality rates continue বলেছে লাইফ এক্সপেক্টেন্সি মানে কি আগের দিন বলছিল যে গ্রিড একজন ডাক্তার একজন ওই নার্সের যিনি হেড ছিলেন কি বলছিল যে আমাদের এখন লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে ওল্ড এজ মানুষ আমরা এখন প্রচুর দেখতে পাই মানুষ সহজে মারা যায় না তো যেহেতু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি রেটটা বেড়েছে উইমেন এবং চিলড্রেনদের মধ্যেও যার ফলে কি হচ্ছে মর্টালিটি রেটটা আমাদের এই কারণ ছাড়া কমানো সম্ভব হয়েছে যদি আমরা এই কারণগুলোকে রিমুভ করতে পারি তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম 100 বছর পর্যন্ত লোক কিন্তু আরামসে বেঁচে যেতে পারবে সেটার জন্য মা এবং শিশু দুজনের স্বাস্থ্যের উন্নতি ঘটানো খুব দরকার এবার বলেছে নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর as per WHO বা NFHS ফুল ফর্ম কি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট 2019-এ তাদের যে ডেটা ছিল 19 থেকে 21-এ সেই ডেটাতে দেখা গেছে যে টার্মিনোলজি গুলো উঠে এসছে তোরা সবই জানিস স্টান্টিং এটা অনেক দিন ধরে আমি বুঝিয়েছিলাম যে স্টান্টিং আর ওয়েস্টিং জিনিসটা ভুলবি না তো এবার আমি একটু শুনবো যে স্টান্টিং কাকে বলে কাকে বলে স্টান্টিং স্টান্টিং হলো মানে এজের থেকে বয়সের থেকে যখন হাইটটা ছোট হয়ে যায় ভেরি গুড আর কেন হয় না চাইল্ড টু শর্ট ফর এজ মানে তার এজটা এজ মানে কি বয়স বয়সটা তার কম কারণ কি না সে ক্রনিক আন্ডার নিউট্রিশনে ভুগছে তার বয়স তুলনায় তার হাইটটা বাড়ছে না কারণ তার ক্রনিক আন্ডার নিউট্রিশন বডিতে আছে সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে ম্যাক্রোনিউট্রিয়েন্ট হতে পারে ওয়েস্টিং বলতে কি বোঝায় ভেরি গুড লো হাইট ফর এজ মানে সরি লো ওয়েট ফর হাইট বাংলায় বলে দাও প্রত্যেকে মাথায় ঢুকি নাও ম্যাম মানে উচ্চতাটার সাথে সাথে ওয়েটটা ঠিকঠাক আছে ভেরি গুড কেন বাড়বে না সেম কজ অ্যাকিউট ম্যালনিউট্রিশন কারণ চাইল্ড প্রচন্ড রোগা পাতলা হয় তাদের হাইটটা বেশি থাকে কিন্তু তাদের বডি ওয়েটটা প্রপার থাকে না এটা কেন হয় অ্যাকিউট ম্যালনিউট্রিশনের জন্য আন্ডারওয়েট বলতে কি বোঝায় আন্ডারওয়েট লো ওয়েট করে ভেরি গুড দুটোই যখন একসাথে দেখা দেবে স্টান্টিং প্লাস ওয়েস্টিং সেটাই হলো আন্ডারওয়েট ঠিক আছে এটা আগের সেমিস্টারে আমি খুব ভালো করে পড়িয়েছিলাম গোটা ওই যে সূর্যতপা দাসের পুরো চ্যাপ্টারটাই আমরা ম্যালনিউট্রিশনে পড়েছিলাম আশা করি আর কোনো বুঝতে অসুবিধে হবে না যদি সম্ভব হয় তাহলে ওই চ্যাপ্টারটুকু ম্যালনিউট্রিশনটা আরেকবার রিভিশন দিয়ে দিবি ঠিক আছে কারণ ওইখান থেকেও কিন্তু এখানে কোশ্চেন এই পেপারে উঠে আসতে পারে অতএব একবার সময় পেলে ওই পুরোটা যেটা পড়িয়েছিলাম আগের বার সেটা একবার রিভিশন দিবি আচ্ছা দেন আসছে ইমিউনাইজেশন কভারেজ ইমিউনাইজেশন কভারেজ বলতে বোঝায় এটা কিন্তু শর্ট নোট পড়ে অনেক সময় যে চিলড্রেন 12 টু 23 মান্থ মানে 1 বছর টু 2 বছর ঠিক আছে এই সময়ে বেসিক্যালি যেটা দেখা দেয় WHO রেকমেন্ড করেছে যে ভ্যাকসিন ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম যাকে বলে ইউআইপি সেইখানে দেখা গেছে প্রথম আমরা দেয় বিসিজি হসপিটালে থাকাকালীন অবস্থায় জন্মের 24 ঘন্টার মধ্যে তারপর দেয় ডিপিটি মানে ডিপিটির ফুল ফর্ম কি ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস এই ফুল ফর্ম গুলো পড়বে ব্র্যাকেটে লিখে রাখবি এখানে খাতার পাশে ডিপথেরিয়া পার্টিউসিস টিটেনাস আচ্ছা দেন আছে ওপিভি ফুল ফর্ম কি ওরাল পোলিও ভ্যাকসিন তারপর মিজলস মাম রুবেলা যাকে বলে এমএমআর এখন এসছে হেপাটাইটিস বি হিপ এইচআইভি হিপ রোটা ভাইরাস ঠান্ডা লাগা প্রতিরোধ করে এই যে ধরনের নিউমোনিয়া টাইপের ডিজিজ হচ্ছে যেই হলো জাপানিজ এনসেফালোপাইটিস এন্ড সাম স্টেট এই যেইটা আমাদের এখানে এত দেওয়া হয় না কিন্তু যেগুলো খুব ওই আফ্রিকা হ্যাঁ এই ধরনের জায়গাতে যেইটা অনেক বেশি দেওয়া হয় জাপানিজ এনসেফালাইটিস যেখানে তারপর এখন কলকাতাতেও দেওয়া হচ্ছে কারণ মশার উৎপাদের জন্য ইন্ডিয়া ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট 5 এটা কিন্তু 1 2 3 4 5 এখানে
5 এর রিপোর্ট বলছে, যে রিপোর্টটা 21 সাল হয়েছে এখনো পর্যন্ত আর রিপোর্ট আপডেটেড বেরোয়নি। ফুল ইমিউনাইজেশন কভারেজ করতে হবে, জন্ম থেকে শুরু করে 5 বছর পর্যন্ত যা যা গভর্নমেন্ট দিয়েছে। আরবান এন্ড রুরাল এর ক্ষেত্রে এগুলো ডিফারেন্ট হয়ে থাকে। বেস্ট পার, আচ্ছা তোদের কারু বাড়িতে কারু মারা মানে মা কাকিমা বা পরিচিত লোকজন আছে যারা আইসিডিএস সেন্টারে কাজ করে, বা জিএনএম নার্স, ওই যেগুলো আশা দিদি বলে, এদের কারোর সাথে পরিচয় আছে গ্রামে? হ্যাঁ ম্যাম, আমার আছে তো, ভেরি গুড। তাদের থেকে না ওই কার্ডটা একবার নিবি, জননী সুরক্ষা যোজনা কার্ডটা নিবি, দিয়ে আমাদের গ্রুপটাই ছবি পাঠাবি, আমি ওই কার্ডটা দেখে একটু ডিটেলসে বলে দেব। আর ওই যে আরেকটা কার্ড হয় একদম ওই আইসিডিএস সেন্টারে বাচ্চা জন্ম থেকে শুরু করে একদম, ওই কার্ডটা তো তোরা দেখেছিস গ্রোথ চার্টের সময়, দেখেছিস কি 4টে ফোল্ডে কার্ডটা থাকে এরকম লম্বা মতো? হ্যাঁ ম্যাম দেখেছি। দেখেছিস তো? ওই কার্ডগুলো যদি কারো পক্ষে সম্ভব হয়, এরকম হেলথ সেক্টরে যারা আছে তাদের থেকে ছবি তুলে পিডিএফ করে একবার গ্রুপে দিবি, তাহলে আমি আরেকটু ডেসক্রিপশন করে দেবো কার্ডগুলো। আচ্ছা, বেস্ট পারফর্মিং স্ট্যাটাস সব থেকে এগিয়ে আছে তামিলনাড়ু, কেরালা। লো কভারিং স্টেট মানে সব থেকে পিছিয়ে আছে নাগাল্যান্ড আর মেঘালয়। আমাদের ইন্ডিয়াও কিন্তু সেম জোনেই বিলং করে। দেন বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট, ASMR মানে এজ স্পেসিফিক মর্টালিটি রেট, যা যা এতক্ষণ বলেছিলাম, UR MR মানে আন্ডার 5, U5MR আন্ডার 5 মর্টালিটি রেট, পেরিনেটাল মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি রেট, এই সবই এর আন্ডারে ঢুকে গেছে। তাহলে দ্য নাম্বার অফ ডেথ ইন এ স্পেসিফিক এজ গ্রুপ per 1000 population of the same age group in a given year, যা বলছি সবই কিন্তু এক, সবসময় খেয়াল রাখবি, এই ফর্মুলাটা মনে রাখবি, এটাকে ডেসক্রিপশন করে দিবি, ইন্টারনালে কিন্তু এরকম কোশ্চেন থাকবে। নাম্বার অফ ডেথ ইন এজ গ্রুপ ডিউরিং ইয়ার বাই মিড ইয়ার পপুলেশন অফ দ্যাট এজ গ্রুপ, এখানে কিন্তু এইটুকু জায়গা শুধু আলাদা খেয়াল রাখবি, এজ স্পেসিফিকের ক্ষেত্রে মিড ইয়ার বলেছে, মিড ইয়ার মানে 6 মাস অন্তর, 6 মাস অন্তর এই ধরনের সার্ভে করা হয়, ইন্টু 1000ও লিখতে পারিস, সেখানে 1 লাখও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। বোঝা গেছে কি বললাম? বেশ, তাহলে কজ অফ পুয়ার ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, এটা একটা পরীক্ষার কোশ্চেন ধরে রাখ। যে নিউট্রিশনাল কজ, নিউট্রিশনাল এরকম ভাবে পাটে পাটে ভেঙে লিখবি, বলে যা এবার, আর বলবো না আমি, নিজেরা বল। ম্যাটারনাল ফ্যাক্টর কি কি? যে বলবি একদম ম্যাটারনাল ফ্যাক্টরে সবগুলো বলে দে, ঐশিকা সবগুলো বলে দে। অ্যানিমিয়া, ম্যালনিউট্রিশন, রিপিটেড ক্লোজলি স্পেসড প্রেগন্যান্সি, আর প্রি এক্সিস্টিং ক্রনিক ডিজিজ মানে কন্টিনিউ কোনো ক্রনিক ডিজিজে সে ভুগবে, বা একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার যে স্পেস গ্যাপিং থাকে মিনিমাম 3 থেকে 4 বছর, সেই গ্যাপিংটা যদি না দেয়, ঠিক আছে? আচ্ছা, চাইল্ড ফ্যাক্টর কি কি হবে? লো বার্থ ওয়েট, বলে যা। প্রিম্যাচুরিটি, বার্থ অ্যাসপেজিয়া, আমার বার্থ অ্যাসপেজিয়াটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ বলে দিচ্ছি, আগে বলে নে, তারপর বলে দিচ্ছি। কনজেনিটাল অ্যানোমালিজ, ভেরি গুড, একদম ভেরি গুড। আচ্ছা, তারপর মেডিকেল আর অবস্ট্রাকটিভ কজটা বল কেউ, রাখি বল এটা, মেডিকেল আর অবস্ট্রাকটিভ কজ। হ্যাঁ, হাইপারটেনশন ডিসঅর্ডার, তারপর সেপিস, বল বল। সেপিস, হ্যাঁ, সেপসিস, সেপসিস, সেপসিস মানে হলো ইনফেকশন। তারপরে আনসেফ অ্যাবর্শন, তারপরে obstructed or prolonged labor pain, actually এটা labor pain, হ্যাঁ, আর নিওনেটাল ইনফেকশন। ভেরি গুড।
চলো এবার চলে এসো সোশিও ইকোনমিক কজ। অপর্ণা বল। poverty and food insecurity, ভেরি গুড। low civil হুম literacy and education, হুম মানে কম শিক্ষিত যারা। early marriage and টিনেজ। teenage pregnancy, ভেরি গুড। আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ মানে কম বয়সে early বিয়ে হয়ে marriage যাওয়া। and টিনেজ প্রেগন্যান্সি মানে কম বয়সে মা হয়ে যাওয়া। তারপর জেন্ডার ডিসক্রিমিনেশন, ছেলে মেয়ের মধ্যে যে বিভেদ। the cultural বিলিফস অর ট্যাবুস। belief, অনেক সময় অনেক বাড়িতে অনেক মাকে দেখবি বলে আজ একাদশী, কাল ওই, পরশু সেই, মাছ মাংস ডিম থাকে প্রেগন্যান্সি পিরিয়ডে অর্ধেক দিন, তার সারা সপ্তাহ জুড়ে আজ বৃহস্পতিবার, কাল মঙ্গলবার, কাল শনিবার, মাছ মাংস ডিম তাদের হয়ই না এবং নানা রকম বিধি নিষেধ থাকে অনেকে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। দেন আছে এনভায়রনমেন্টাল অ্যান্ড স্যানিটেশন কজ। এটা কেউ বল। প্রমিতা বল এটা। poor hygiene and sanitation, হুম unsafe drinking water, lack of cooking, safe cooking food. হুম আর আর জানিস কিছু? আর কিছু নেই। দেন আছে হেলথ হেলথ কেয়ার সিস্টেম। এটা কেউ বল। এএনসির ফুল ফর্ম কি? অ্যান্টিনেটাল কেয়ার। পিএনএস এর ফুল ফর্ম কি? পোস্টনেটাল কেয়ার। এই দুটোকে ঠিকঠাক পেতে হবে। ব্যাস, পরের গুলো বলে যা, সব জানিস। বল বল। হেলথ কেয়ার সিস্টেম, আমরা কি কি সার্ভিস নেব গভর্নমেন্টের থেকে। হেলথ কেয়ার সিস্টেম যত উন্নত হবে তত তো আমরা বাঁচবো। যে মেডিকেল কলেজে আগের দিন তোরা গেছিলিস, সেখানে ওই যে ডিপার্টমেন্টটা আমরা গেছি সেটা ছিল কমিউনিটি মেডিসিন। কমিউনিটি মেডিসিন মানে কি, যত ধরনের কমিউনিটি বেসড ডিসঅর্ডার্স, ম্যাটারনাল মর্টালিটি কমানো, ইনফ্যান্ট মর্টালিটি কমানো, ম্যালেরিয়া, ডেঙ্গু, এই ধরনের যেগুলো আমাদের কমিউনিটি ওরিয়েন্টেড ডিজিজ, সেগুলোকে প্রিভেন্ট করা। সেই জায়গাগুলোতে ওরা গিয়ে 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 অ্যাওয়ারনেস ক্যাম্প করে বিভিন্ন মানে স্কুলে, কলেজে, কমিউনিটিতে, এনআরসিতে, তারপর পাবলিক হেলথ সিস্টেম, পিএইচসি, এগুলোতে বারে বারে তারা কি করছে, বারে বারে তারা সেখানে অ্যাওয়ারনেস তৈরি করছে, যাতে এই যে পয়েন্টগুলো তোরা বলে এলি সেগুলোকে যেন লোকে মেনে চলে। কোনো মতেই 18 বছরের নিচে মা হওয়া যাবে না, টিনেজ প্রেগন্যান্সি হওয়া যাবে না, যেটা আমরা জানি ডবল বার্ডেন প্রেগন্যান্সি। হ্যাঁ, এগুলো বন্ধ করতে হবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ডিউ টু দ্য সাম রিজনস ফর দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন। একটা বাবার বাড়িতে যদি 3টে মেয়ে থাকে, তার মেয়েদের খাওয়াতেই তার বাবা অস্থির হয়ে যায়, তখন সে চেষ্টা করে যত তাড়াতাড়ি তাকে বিয়ে দিয়ে দেওয়া যায়, তাহলে সে ঋণ মুক্ত হয়ে গেল। কিন্তু সেই মেয়েটার যে লাইফটা পুরো বরবাদ হয়ে গেল, সোসাইটি বরবাদ হয়ে গেল, সেটা আর কেউ ভাবে না। ঠিক আছে, আমাদের সোসাইটিটাই অ্যাকচুয়ালি এরকম, মেয়েরা সবসময় ডিপ্রাইভ সব দিক থেকে। তো সেই মানে ডিপ্রাইভ তো হলে হবে না, এখন মেয়েরা সর্বোচ্চ শিখরে বসে আছে। তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের নিজেদেরকে অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে সমস্ত ব্যাপারে, চোখ কান নাক খোলা রাখতে হবে, ভালো খারাপের বিচার করতে হবে, প্রতিটি জিনিস পড়ে বুঝে ডিসিশন নিতে হবে, তবেই কিন্তু আমাদের কেউ বোকা বানাতে পারবে না। ঠিক আছে, চল এবার বলে দে হেলথ কেয়ার সিস্টেম গুলো। Ma'am, AMC, PMC, antenatal care আর postnatal পোস্টনেটাল কেয়ার। হ্যাঁ poor access, হ্যাঁ তারপরে ম্যাম poor access to institutional delivery ভেরি service, গুড। weak referral system, low আচ্ছা দাঁড়া, utilization of রেফারেল সিস্টেম মানে কি? পুয়ার অ্যাক্সেস টু ইনস্টিটিউশনাল ডেলিভারি, অনেক গ্রামে আছে, গ্রাম থেকে হসপিটালে আসতে অনেক সময় লাগবে, তখন তারা দাইমা দিয়ে বাচ্চা হয়ে যায়, অনেক জায়গায় কোয়াক ডাক্তার দিয়ে বাচ্চা হয়ে যায়। তো সেই জায়গাগুলো বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে আমরা আগের দিন পড়েছি,
কারণ কোনো কারণে যদি প্রচন্ড ব্লিডিং হয়, হ্যামারেজ হয়, বাচ্চার কোনো ইনস্ট্যান্ট কোনো এই যে বার্থ অ্যাসফ্যাক্সিয়া হচ্ছে, তখন শ্বাসকষ্ট হচ্ছে বা জন্ডিস প্রচন্ড বেড়ে গেছে, তখন আর কোনো ট্রিটমেন্ট দেওয়ার মতো ব্যবস্থা সেখানে থাকে না, তখন মা বাচ্চা দুজনেই মারা যায়। উইক রেফারেন্স সার্ভিস, রেফারেন্স সার্ভিস কথার অর্থ হলো যখন পিএইচসি মানে প্রাইমারি হেলথ কেয়ারে, তো হসপিটালের এই আমাদের সদর হসপিটালের মতো এত পরিষেবা তো থাকে না, এত ডাক্তার, এত নার্স, এত ইউনিট তো থাকে না। সেখানে ছোট্ট মতো একটুখানি জ্বর জ্বালা সর্দি কাশি নর্মাল কিছু হলো সারানো সম্ভব। তো তখন সেখান থেকে রেফার করে দেয় যে তুমি সদর হসপিটালে চলে যাও, করে না আমাদের দেখবি বিভিন্ন জায়গা থেকে, বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে অনেক সময় রেফার করে দেয় যে তুমি পিজিতে চলে যাও। তো এই রেফারেন্স সার্ভিস, রেফারেন্স সিস্টেমটাকে আরো অনেক দুর্বল আমাদের দেশে, ঠিক আছে? তো সেইগুলোকে অনেক বেশি স্ট্রং বানাতে হবে। চলো দেন বলো পরেরটা বল। ইমিউনাইজেশন কভারেজ অ্যামং চিলড্রেন, হুম হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার, ডিলেড কেয়ার সিকিং। হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে কি? বেশি টাকা লাগবে। বেশি টাকা লাগবে। হ্যাঁ, সেটা সবার পকেট মানিতে থাকে না। ডিলেড কেয়ার সিকিং, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো, ডাক্তার হয়তো একটা টেস্ট করাতে দিয়েছে, হাজবেন্ডের টাকা নেই, তখন সেটা ডিলে করছে, বা ওষুধ কিনে দিচ্ছে না, তার ওয়াইফকে কিনে খেতে পারছে না, সেখান থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা নেক্সট, এটা ঐশিকা বল, সাইকোলজিক্যাল কজ। ম্যাম, lack of and family support for mother. তারা ল্যাক অফ অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট অফ মাদার মানে মাকে মানসিক ভাবে কি করে মেন্টাল সাপোর্ট দেওয়া হয় না। যদি জানতে পেরে যায় যে এই যে বলে না যে ইউএসসি করতে গেলে ছেলে না মেয়ে বলা চলবে না, যখনই বাড়ির লোক জেনে যায় যে তার কন্যা সন্তান হবে, তখনই তার প্রতি নেগলিজেন্সি শুরু হয়ে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো সেই মায়ের ক্ষেত্রে সাইকোলজিক্যাল স্ট্রেস পড়ে, এবং বাচ্চা মা দুজনের জন্যই সেটা ক্ষতি। এই জন্য ভ্রূণ বা লিঙ্গ নির্ধারণ করা এখন আর হয় না। পরেরটা পর। ডোমেস্টিক ভায়োলেন্স, স্ট্রেস, ডিপ্রেশন। ডোমেস্টিক ভায়োলেন্স মানে তো জানিস, এটা নিয়ে বলতে হবে কিছু? হ্যাঁ, স্ট্রেস এন্ড ডিপ্রেশন নিয়ে বলার কিছু নেই। পরেরটা বল। Ignorance about health, nutrition and চাইল্ড কেয়ার প্র্যাকটিস, এটাও তাই, ইগনোর করা। চাইল্ড কেয়ার, মেয়ে হলে তাকে যত্ন নেব না, ছেলে হলে তাকে যত্ন করব, বা অনেক বাড়িতে হাজবেন্ডের রোজগারই এতটাই নগণ্য যে সেইটুকু যত্ন পরিষেবাও তারা দিতে পারে না, ঠিক আছে? তো সেইখান থেকেও পুয়ার হেলথ, পুয়ার নিউট্রিশন সেখান থেকেও হয়, এবং মা বাচ্চা দুজনের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট এই করে বাড়ছে, ঠিক আছে? দেন আমরা আসছি শিডিউল অফ অ্যান্টিনেটাল কেয়ার, ANC, শিডিউল অফ অ্যান্টিনেটাল কেয়ার, এগুলো গভর্নমেন্ট রেকমেন্ড, সব গভর্নমেন্ট রেকমেন্ড। ওই যে কার্ডটা বললাম, ওই কার্ডের গায়ে দেখবি সব লেখা আছে, এই জন্য আমি বলেছি এবার যখন বাড়ি যাবি বা পরিচিত কেউ থাকে তাকে বলবি একটু পিডিএফ করে পাঠাতে, আমাকে একটু গ্রুপে শেয়ার করবি ওটা। টু এনশিওর দ্য হেলথ অফ মাদার অ্যান্ড ফিটাস, ডিটেক্ট রিস্ক ফ্যাক্টর আর্লি অ্যান্ড প্রিপেয়ার ফর সেফ ডেলিভারি, এটাই তো মেন উদ্দেশ্য, যে সেফ ডেলিভারি করানো। As per WHO 2016 recommended যে at least 8 ASC মানে একটা মা যখন মা হবে প্রেগনেন্ট পিরিয়ড থেকে মানে বিফোর ডেলিভারি পর্যন্ত 8টা ANC মানে অ্যান্টিনেটাল কেয়ার তাকে কিন্তু রেকমেন্ড করা হয়। ইন ইন্ডিয়াতে 4 ANC ভিজিট, ইন্ডিয়াতে দেখা গেছে হাফ হয়, হাফটা ফুলফিল হয়, আর 4টে হয়ই না। রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম এর মাধ্যমে 4টেকে জোর জবরদস্তি করানো হয়, ঠিক আছে? দেন ফার্স্ট ভিজিট কত? উইদিন 12 উইকস, 12 উইকস মানে কত কত মাস? বল। হ্যাঁ একদম। সেকেন্ড ভিজিট বিটুইন 14 টু 26 উইক, থার্ড হলো এই 28 টু 34, আর ফোর্থ হলো at 36 উইক, ঠিক আছে? এই প্রতিটা হলো
যদি আমরা করে থাকি, এইটাতে মিনিমাম 4টে দেখ 1 2 3 4, এটা আমাদের ইন্ডিয়াতে চলে, কিন্তু রেকমেন্ড হলো 8 এসি, কিন্তু এটা আমাদের হয়ে ওঠে না। সার্ভিস প্রোভাইডেড ডিউরিং এএনসি, কি কি সার্ভিস এই সময় দেওয়া হয়, কি কি জানা হচ্ছে না, হিস্ট্রি অফ এক্সামিনেশনস, ওয়েট নেওয়া হয়, ব্লাড প্রেশার চেক করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, হিমোগ্লোবিন লেভেল, ইউরিন টেস্ট করে দেখা হয় এইচসিজি প্রেজেন্ট আছে কিনা, যে তোমার কনসিভ করেছো সেটা পজিটিভ কিনা, ইমিউনাইজেশন 2 ডোজ মিনিমাম TT1 and TT2, and supplement iron folic acid tablet, calcium supplementation, আর কাউন্সিলিং, নিউট্রিশনাল কাউন্সিলিং, পার্সোনাল হাইজিন বিষয়ে তাদেরকে সাবধান করা, এগুলো বলা হয়ে থাকে। পোস্টনেটাল কেয়ারে কি হচ্ছে না, পোস্টনেটাল কেয়ারে আমরা দেখতে পাচ্ছি কেয়ার গিভেন টু মাদার অ্যান্ড নিউবর্ন ইমিডিয়েটলি আফটার বার্থ অ্যান্ড আপ টু 6 উইক পোস্টপার্টাম। পোস্টপার্টাম টার্মিনোলজিটা ভেরি ইম্পর্টেন্ট, মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, ঠিক আছে। এখানে মিনিমাম 3টে পোস্টপার্টাম ভিজিট থাকে, একটা হলো উইদিন 48 আওয়ার্স অফ ডেলিভারি, দেন বিটুইন 7 to 14 days, আর অ্যাট 6 উইকস, এই 3টে করতেই হবে, ঠিক আছে। দেন আছে কেয়ার অফ মাদার, মায়ের যত্ন কিভাবে নেওয়া হয় বল একটু শুনি, এগুলো তো গল্পের মতো, বল। ফার্স্ট অবজারভেশন হলো ইউটেরাইন ইনভলভেশন অর ব্লিডিং, যে ব্লিডিংটা কতটা বেশি হচ্ছে না কম হচ্ছে, ইউটেরাইন ফোলাটা ব্যথাটা কমছে না ইউটেরাইনটা ওরকমই মানে কি বলবো স্লাগিশ হয়ে আছে, মানে ফুলে আছে, ঠিক আছে, এটা দেখতে হবে ফার্স্টে। ব্রেস্ট কেয়ার, ক্র্যাকড নিপিল, অনেক সময় যে আমি তোদেরকে বলছিলাম না বাচ্চা অনেক সময় সাকিং করতে পারে না, বা মায়ের নিপিল গুলো অনেক বড় থাকে তার মুখে ঢোকে না, অনেকে নিপিলের চামড়াটা খুব মোটা থাকে, মানে যখন একটা মেয়ে মা হয় তার জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড কত ভাইটাল, এবং যখন সে ব্রেস্ট ফিড করাতে পারছে না সে নিজে হীনমন্যতায় ভুগছে, তার নিপিলটা বড় সে তখন হীনমন্যতায় ভুগছে, তার নিপিল ক্র্যাকিং হয়ে যাচ্ছে সেটাতে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তাহলে মেয়েদের লাইফটা প্রচন্ড প্যানিক অ্যান্ড প্যাথেটিক, কারণ একটা মায়ের জার্নি ভীষণ কঠিন, এবং এই সমস্ত কিছু আমরা তখনই ওভারকাম করতে পারবো যখন আমরা সমস্ত জায়গা থেকে ইকোনমিক্যালি স্ট্রং থাকবো, ঠিক আছে। তবে তুমি 100 বার ডাক্তারের কাছে যেতে পারবে, কনসাল্ট করতে পারবে, 4টে লোক রেখে বাড়িতে সেবা শুশ্রূষা পেতে পারবে, ঠিক আছে। তো এই এই জায়গাগুলোকে কিন্তু প্রত্যেকটা মেয়েকে, মানে আমি আমাদের সাবজেক্টে যেহেতু মেয়ের সংখ্যা অনেক বেশি, এই জন্য আমি বলি মিনিমাম 5 থেকে 10,000 টাকা হলেও যেন একটা মেয়ের পার মান্থ ইনকাম থাকে, এটা খুব জরুরি, খুব খুব জরুরি। এবং হলো নিউট্রিশন, হাই প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম রিচ ডায়েট, অ্যাডিকুয়েট ফ্লুইড, এগুলো তো খেতে হবে। হাইজিন অবভিয়াসলি মেনটেন করতে হবে। পেরিনিয়াল কেয়ার, পেরিনিয়াল কেয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট, যেমন ধর তুই যখন হসপিটাল থেকে তোর বাচ্চা পার্চুরেট হলো, বাচ্চা বেবি হয়ে গেল, সাথে সাথে মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায়, প্রচন্ড ব্লিডিং হতে থাকে, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো খুবই কষ্ট, ওই সময় সেলাই আবার ওই ভ্যাজাইনাল ওয়েতেই তোর ব্লিডিং হচ্ছে, হ্যাঁ তোকে তো ব্লিডিং মানে যাতে স্টপ থাকে বা ব্লিডিংটা যাতে বাইরে না বেরিয়ে আসতে পারে তোকে প্যাড ইউজ করতেই হবে, সেই সময় না সার্জিক্যাল প্যাড ইউজ হয়, মানে তুলোর প্যাড, আমরা যে নর্মাল এখন মেনস্ট্রুয়েশন যে প্যাড ইউজ করি হুইসপার বা স্টেফি ওরকম নয়, ওটা হলো পুরো ম্যাটারনিটি প্যাড বলে, পুরোটা তুলোর, যেখান থেকে তোর কোনো ইনফেকশন হবে না, মোটা মোটা এরকম লম্বা লম্বা তুলোর প্যাড হয়। পার্সোনাল ক্লিনলিনেস টু প্রিভেন্ট ইনফেকশন, যেহেতু আর যাদের সিজার হয় তাদের তো পেটের তলাটা কেটে দেয়, সেক্ষেত্রে তাকে ওয়াশ করা বা ক্লিন করা বেশ চাপের, তাহলে বাড়িতে কোমর দরকার, শাওয়ার দরকার, হ্যাঁ মানে এই জায়গাগুলো দরকার যাতে তোর কেয়ারটা অন্য কেউ করে দিতে পারে, বা বাড়ির সেই অ্যাকোমোডেশনটা থাকে যেখানে তুই নিজের মোটামুটি নিজের কেয়ারটা নিজে করতে পারবি। এবার গেল সাইকোলজিক্যাল কিছু সাপোর্ট, অবভিয়াসলি এই সময় হাজবেন্ডের সাপোর্ট ভীষণ জরুরি, এবং ফ্যামিলির প্রতিটা মেম্বার্সের যাতে কোনো মতেই ডিপ্রেশন বা অ্যাংজাইটি না আসে, আমরা জানি এই ধরনের সমস্যা ক্রিয়েট করলে প্রথমেই যেটা সাপ্রেসড হবে, মিল্ক সিক্রেট হবে না, মিল্ক প্রোডাকশন হবে না, কারণ পুরোটাই হরমোন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন, এরা সাপ্রেসড হয়ে যাবে, মিল্ক বেরোবে না, বাচ্চা খেতে পাবে না, পরিবারের ওপর একটা আর্থিক বোঝা আরো বেড়ে যাবে। ফ্যামিলি প্ল্যানিং এটা করতেই হবে, তাহলে হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে যদি শিক্ষিত হয়, দুজনের আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, দুজনের ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক থাকে, বা একজনও যদি খুব ভালো ইনকাম করে,
এবং দুজনের মেন্টাল সাপোর্টের মাধ্যমে একটা বেবি তৈরি হয়, তাই তো? জোর কদমে নয় যে আমার চাই মানে চাই, এরকম নয়। দুজনের মেন্টাল সাপোর্টের বিনিময়ে একটা সন্তান জন্ম লাভ করে। তো এই যে কথা বলার ওয়ে অফ টকিং, বোঝানোর ক্ষমতা, কাউকে কনভিন্স করার ক্ষমতা যে না আমি আমার বিয়ে হয়েছে ঠিক আছে, আমি এই কোর্সটা কমপ্লিট করে নিই বা আমি 2 বছর যাক তারপর আমি বাচ্চা নেবো, সেটা যেন হাজব্যান্ডও বোঝে, সেই বোঝানোর ক্ষমতা যেন তার ওয়াইফের থাকে, এটাও কিন্তু খুব জরুরি। নিউ বর্ন কেয়ার, ইমিডিয়েট কেয়ার, অবভিয়াসলি আমরা এতক্ষণে বুঝে গেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমরা বলেছিলাম বাচ্চাটাকে লেবার রুম থেকে যখনই মায়ের পেট থেকে তুলে আনি পুরো সাদা রক্তে একদম এতে মোড়া থাকে, সেটাকে ক্লিন আপ করতে হয়। তোরা ভিডিওতে দেখলে দেখতে পাবি একদম পার্চুরেট করার সাথে সাথে বাচ্চাটা পুরো রক্তে এতে একদম মাখামাখি হয়ে থাকে, তাকে ক্লিন করতে হয়। এনসুয়ার ওয়ার্ম ক্লিন কর্ড কেয়ার অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন। প্রথমে আমব্রেলিকাল কর্ডটাকে কেটে দিয়ে সেটাকে ওয়াশ করতে হয়, সেটা কেটে দিয়ে একটা জুড়ে পাইপ দিয়ে জুড়ে দেয়। সেই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব হবে তত বাচ্চাটার জন্য ভালো, এবং তার কার জন্য ভালো না, তার মায়ের জন্যও ভালো, বাচ্চার জন্যও ভালো। দেন বলেছে কি কোথায় গেল, হারিয়ে গেল, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং as soon as possible ব্রেস্ট ফিডিং করাতে হবে, কোলোস্ট্রাম খাওয়াতে হবে। যত দ্রুত বাচ্চা মায়ের নিপিলে সাকিং করবে তত বাচ্চার মায়ের ক্ষেত্রে ইউটেরাইন যে গ্রোথ হয়েছিল, ইউটেরাসটা যে বড় হয়েছিল বেলুনের মতো ফুলে গেছিল, যত সাকিং করবে সেটা আস্তে আস্তে কি হবে, সংকুচিত হবে। ঠিক আছে? গ্রোথ মনিটরিং, এটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি, গ্রোথ চার্ট করেছি, প্লটিং, এটা আর বলছি না আমি। ইমিউনাইজেশন অবভিয়াসলি ইম্পর্টেন্ট, বুঝে গেছি। আইডেন্টিফাই ডেঞ্জার সাইন, এটাকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা ডেঞ্জার সাইন না, ব্রিথ অ্যাসফাক্সিয়া। ব্রিথ অ্যাসফাক্সিয়া মানে হলো শ্বাস নেওয়া কষ্ট, ব্রিদিং প্রবলেম। আজকে সকালে আমার বন্ধু একটা ভিডিও পাঠিয়েছিল, একটা বাচ্চা জন্মের পর কিছুতেই শ্বাস নিচ্ছিল না, তো তাকে কত রকম চেষ্টা করে তাকে শ্বাস নিয়ে তাকে মানে জীবন্ত করা গেছে, তার একটা ভিডিও পাঠিয়েছিল। সকালে ভিডিওটা দেখে কেমনই একটা লাগছিল আমার। তো ডিফিকাল্টি ব্রিদিং, ফিভার, জন্ডিস অ্যান্ড ফিডিং প্রবলেম, এগুলোকে আইডেন্টিফাই করা। বুঝলি প্রমিতা, এই যে জন্ডিস তোর কথা লেখা আছে এখানে, এগুলোকে আইডেন্টিফাই করা এবং এগুলোকে রিকভারি করার চেষ্টা করা। এবার যাচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা কিন্তু শর্ট নোট করবেই পরীক্ষায়, পিপিডি, পোস্টপার্টাম ডিপ্রেশন। এটা কি না, পোস্টপার্টাম ডিপ্রেশন হলো অ্যাকচুয়ালি মুড সুইং, মুড ডিসঅর্ডারস। প্রেগন্যান্সি কন্ডিশনে মাদের অনেক রকম হরমোনাল চেঞ্জ হয়, তাই না? তো এই সময় ইট গোজ বিয়ন্ড টু দা বেবি ব্লুজ। বেবি ব্লুজ মানে কি, হুইচ আর শর্ট টার্ম মুড সুইং, মানে দুম দাঁড়াক্কা মাথা গরম হয়ে যাবে, দুম দাঁড়াক্কা রেগে যাব। কেন হয়, আইদার ঘুম হয় না, হ্যাঁ, সারা রাত ঘুম হলো না, তারপর সকালবেলা উঠে কাজ করতে হচ্ছে, বা বাড়িতে গন্ডগোল হচ্ছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, ভীষণ মুড সুইং হয়। and involves persistent sadness, সবসময় একটা দুঃখ, মানে ভালো লাগছে না, আমার যত্ন করছে না, কেউ যদি তাকে একটু জোর গলায় কথা বলে, তার অত্যাচার করে, তার যত্ন না নেয়, তার খুব মন খারাপ হয়ে যায়। এইটা কিন্তু পুরোটাই, এই ডিপ্রেশনটা তার বাচ্চার উপরও কিন্তু আস্তে আস্তে আসতে থাকে। ঠিক আছে? তো এটাকেই বলে পোস্টপার্টাম ডিপ্রেশন। তো কজ কি না, বায়োলজিক্যাল ফ্যাক্টরস কি কি আছে না, হরমোনাল চেঞ্জ আফটার বার্থ, আফটার চাইল্ড বার্থ। আমরা জানি প্রত্যেকে হরমোন তো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর যখন ওটা বন্ধ হয়ে যায় কে শুরু হয়, প্রোল্যাকটিন আর আর কে, অক্সিটোসিন আর প্রোল্যাকটিন। ভেরি গুড। তো ড্রপ ইন ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, সাথে সাথে অক্সিটোসিন আর প্রোল্যাকটিন ক্ষরণ শুরু হয়ে যায়। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর কি না, হিস্ট্রি অফ ডিপ্রেশন, অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম, এই হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু খুব কাজ করে। সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট, ম্যাটারনাল স্ট্রেস, ফিনান্সিয়াল প্রবলেম, এগুলো সোশ্যাল ফ্যাক্টরস এর মধ্যে দায়ী। কিছু অবস্ট্রাকটিভ ফ্যাক্টরস আছে, যেমন কমপ্লিকেটেড প্রেগন্যান্সি, অনেকের ক্ষেত্রে অনেক মা হয়তো অনেক সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড, তারপর তারপর হয়তো সে মা হয়েছে, তখনও সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। কিছু সিমটমস আছে পিপিডি, সেটা হলো পারসিস্টেন্ট স্যাডনেস অ্যান্ড হেল্পলেসনেস। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ
অনেকে ডিভোর্স হয়ে যায় বা সিঙ্গেল মাদার থাকে বা হাজব্যান্ড অনেক দূরে থাকে বা হাজব্যান্ডের মেন্টালিটি ভালো নয়, হ্যাঁ, বা শ্বশুর শাশুড়ির অ্যাটিটিউড ভালো নয়, এরকম অনেক সমস্যা কিন্তু এই ফেজগুলোকে মানুষকে কিন্তু টলারেট করতে হয়। সিভিয়ার মুড সুইং অ্যান্ড ইরিটেবিলিটি বললাম, লস অফ বডি কেয়ার, নিজের প্রতি যত্ন একদম মারা এই সময় নেয় না। ডিফিকাল্টি বন্ডিং উইথ বেবি, এর জন্য বাচ্চার সাথে বন্ডিং এর খুব সমস্যা হয়। চেঞ্জ ইন স্লিপ অ্যান্ড অ্যাপেটাইট, ঘুমের পরিবর্তন ঘটে, খাবার খাওয়ার পরিবর্তন ঘটে। ফ্যাটিক অ্যান্ড ল্যাক অফ এনার্জি, ফিলিংস অফ গিল্টি বিং এ ব্যাড মাদার, নিজেকে নিজের অনুশোচনা লাগে যে আমি আমার বাচ্চার যত্ন নিতে পারছি না, বাচ্চাকে প্রপার টেক কেয়ার করতে পারছি না, এই সমস্যাগুলো হয়ে থাকে। অ্যান্ড থটস অফ সেলফ হার্ম অর হার্মিং দ্য বেবি, যাকে সিভিয়ার কেসে হয়, অনেক সময় শুধু সারাক্ষণ মাথার ভেতর এটাই ঘুরতে থাকে যে আমি আমার বাচ্চার ক্ষতি করছি, আমি আমার বাচ্চার যত্ন নিতে পারছি না, আমার জন্য আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই ধরনের নানা ডিপ্রেশন, অ্যাংজাইটি, হার্মলেস, এই ধরনের অ্যাটিটিউড এই সময় গ্রাস করে। তো এই জন্য সেলফ কেয়ার, সেলফ এস্টিম, এগুলো কিন্তু নিজেদের মধ্যে থাকা খুব জরুরি। এবং কাউন্সিলিং পার্টটা আমাদের সাবজেক্টে এই জন্যই জরুরি, নিউট্রিশনাল কাউন্সিলিং, ঠিক আছে? এটা প্রিভেন্ট করব কি করে বল? বল কি করে প্রিভেন্ট করব? কাউন্সিলিং এর মাধ্যমে। ভেরি গুড। আর social and family support, stress management and proper rest, early identification and intravenous for high risk mother, যাদের ক্ষেত্রে মাদের থাইরয়েড, সুগার, প্রেশার, কোলেস্টেরল, বা মায়ের অনেক কমপ্লিকেসির পর বাচ্চা হয়েছে, বা মায়ের দুবার তিনবার অ্যাবর্শন হয়েছে তারপর বাচ্চা হয়েছে, এই ধরনের সমস্ত কিছু কিন্তু কি করতে হয়, এগুলোকে ওভারকাম করার জন্য ফ্যামিলি সাপোর্ট, বিশেষ করে কি লেখা আছে যে পার্টনার সাপোর্ট, মানে হাজবেন্ডের সাপোর্ট, এটা খুব খুব জরুরি। ঠিক আছে, হয়েছে, চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।